দর্শক আমন্ত্রণ বিজনেস শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের ঝুঁকি আর ঋণের চাপে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক স্থিতিশীলতা। সিপিডি বলছে পরিস্থিতি পুনরুদ্ধারই নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ। এশিয়া ইউরোপে নজিরবিহীন জ্বালানি বিপর্যয়ের শঙ্কা। বিশ্ববাজারে চরমে উঠেছে তেলের দাম, বন্ধ মধ্যপ্রাচ্যের অনেক শোধনাগার। থমকে রয়েছে বেসরকারি সাবমেরিন কেবল স্থাপনের কার্যক্রম। ব্যান্ডউইথের আমদানি নির্ভরতা কাটাতে ডিজিটাল সার্বভৌমত্বের পথে হাঁটতে চায় সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। উচ্চ মূল্যস্ফীতি, সীমিত রাজস্ব সক্ষমতা, দুর্বল বিনিয়োগ, ব্যাংকিং খাতের ঝুঁকি, ঋণের চাপে অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রেক্ষাপটে স্থিতি পুনরুদ্ধার করার চ্যালেঞ্জে পড়েছে নতুন সরকার। সিপিডি আয়োজিত সংলাপে এমন অভিমত উঠে এসেছে। বলা হচ্ছে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি অর্থনীতির জন্য সুযোগ এবং ঝুঁকি তৈরি হয়েছে। দর্শক, এই বিষয়ে সিপিডি আয়োজনটিতে আমরা সরাসরি এখন চলে যাব। Recovery and injection of new capital by owners. Without this, I think the banking sector will be very recessive. Thank you. Thank you, Dr. Sadiq Ahmed. আপনি অনেকগুলো খাতি কভার করেছেন এবং একটা ওভারঅল ম্যাক্রো ইকোনমিক ওভারভিউ পেলাম এবং কিছু কংক্রিট সাজেশনও পেলাম। এরপরে আমি ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, তাকে বলবো যে কয়েকটা, বিশেষ করে কয়েকটা সুপারিশ বালা লং, শর্ট এবং মিডিয়াম টার্মে 5-6 মিনিটের মধ্যে দিই। ধন্যবাদ। আমি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সের প্রফেসর, এটা না বললে আবার আমি যেহেতু আমি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী প্রধান, যে ব্যাপারটা এসেছে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন 180 দিন ধরে যদি হয়, এর আগে আমি একটা জিনিস যেটা অনেকটাই বলেছেন সাদিক ভাই, আমি যে একটা ফিগার শুধু বাংলাদেশ ব্যাংকের একটা ইয়ে থেকে, আপনার পলিসি স্টেটমেন্ট থেকে এসছে, ব্যাকগ্রাউন্ড থেকে, যে ব্যাংকগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি যে ক্রেডিট গ্রোথের দিক থেকে দেখি, আপনার ক্রেডিট গ্রোথ আপনার কত, প্রাইভেট সেক্টর যে ক্রেডিট গ্রোথ দেখি 15%-এর বেশি ক্রেডিট গ্রোথ 8টা ব্যাংকের, 10 থেকে 15% ক্রেডিট গ্রোথ আপনার 6টা ব্যাংকের, 5 থেকে 10% 14টা ব্যাংকের, 0 থেকে 5% 20টা ব্যাংকের, 14টা ব্যাংকের হলো <0%, মানে এটা গ্রোথ নেগেটিভ। ডিপোজিট গ্রোথ যদি হয় 15%-এর বেশি 11টা ব্যাংকের, তারপরে 10 থেকে 15% 6টা ব্যাংকের, 5 থেকে 10% আপনার ডিপোজিট গ্রোথ হলো আপনার 10টা ব্যাংকের, আর 0 থেকে 5% 9টা ব্যাংকের, 26টা ব্যাংকের আপনার ডিপোজিট গ্রোথ হলো 0%। এখন প্রশ্ন হলো, আমরা মনিটারি পলিসিতে আমরা যদি ইফেক্টিভনেস চাই, ইফেক্টিভলি যদি আমরা ইনফ্লেশনকে ড্রাইভ করতে চাই, আনতে চাই, এর ইফেক্টিভনেসটার যে আলটিমেটলি যে চ্যানেলটা, সেই চ্যানেলটায় এতগুলো ব্যাংক যদি আপনার শুধুমাত্র তারা ডিপোজিট নিয়ে নিজের অবস্থানটা ধরে রাখা বা অনেকে ধরে রাখতে পারছে না, তাহলে প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ, সেটা আমরা আজকে 6%-এর কম দেখছি, এবং যেটা আমাদেরকে স্ট্রংলি আপনার এটাকে এনকারেজ করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমরা যদি 180 দিনে যদি আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে ফর্মাল ফ্যাসিলিটিস বিল্ড আপ করা ইটস ভেরি টাফ। কথা হলো যে আমি এই চ্যানেলটাতে আপনার উইক হয়ে গিয়েছে, আপনার ফান্ডিং চ্যানেলটা যদি এত উইক থাকে, সেই থেকে আমার কাছে মনে হয় ইনফর্মাল খাতে আপনার যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, সেলফ এমপ্লয়মেন্ট, যেটা আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন মানি যে আমার ফর্মাল হইতে হবে, নট নেসেসারি, সেই জায়গাটা আমি মনে করি যে এমএফআই গুলো যারা 3 লক্ষ কোটি টাকার মতো আপনার লোন দিচ্ছে, এবং সেখানে আপনার ক্যাপাসিটি বিল্ড আপ আছে। তাহলে বাংলাদেশে আপনার এই যে 5 আগস্টের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে চেঞ্জটা হয়েছে, এই বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, সেই বৈষম্যের যে মূল জায়গাটা, সেখানে আপনি দেখবেন যে বাংলাদেশে যে অ্যাসেট ইনইকুয়ালিটি আছে, সেটা চাইলেই আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্স,
এই জায়গাটাই গভর্নমেন্টের পলিসি ইফেক্টিভলি এখানে রোল প্লে করতে পারে। এবং বাংলাদেশে 18 কোটি মানুষের সেভিংস কিন্তু যাচ্ছে গিয়ে বিগ বড়োয়ার যারা আপনার ট্রেডিশনাল ব্যাংক থেকে নিয়ে সেখানে আমরা জানি কি অবস্থা, এই ব্যাংকগুলোর অবস্থা কিন্তু সেটা বলছে। সেই তুলনায় রিলেটিভলি যদিও আপনার এমএফআই সেক্টরে 95% রিকভারি বলে, আমি যদি 10% 15% কমিয়ে দিই স্টিল এটা সিগনিফিক্যান্ট। এবং এখানে যদি আপনার কোনো কারণে যদি আপনার সেটা ডিফল্ট হয়, সেটাও আমরা জানি যাদের কাছে আছে তারা এই লোকালিটিতে তারা আপনার এটা কিন্তু বিভিন্নভাবে ডিমান্ড ক্রিয়েশন থেকে শুরু করে এটার ভিতরে আপনার কিন্তু রিসার্কুলেশন হচ্ছে। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় একটা পলিসি হতে পারে যে 180 দিনের মধ্যে। একদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ অভিযানের প্রেক্ষিতে বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী পথ হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। অন্যদিকে ইরানের ড্রোন হামলার জবাবে স্থগিত ঘোষণা করা হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে গুরুত্বপূর্ণ জ্বালানি শোধনাগারের কার্যক্রম। এতে বিশ্ববাজারে চরমে উঠেছে তেল এবং এলএনজির মতো গুরুত্বপূর্ণ জ্বালানির দাম। সংকট দীর্ঘস্থায়ী হলে নজিরবিহীন জ্বালানি বিপর্যয়ের মাঝে পড়তে যাচ্ছে এশিয়ার বেশিরভাগ দেশ, এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্লেষকদের আশঙ্কা, এমন পরিস্থিতির জেরে এক নজিরবিহীন জ্বালানি সংকটের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে বিশ্ব। হরমুজ প্রণালী তো বটেই, ইরানের ড্রোন হামলায় বন্ধ রয়েছে কাতার, আমিরাত, সৌদি, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জ্বালানি তেল শোধনাগারের কার্যক্রম। এসব ঘটনার জেরে এরই মাঝে ইউরোপের বাজারে 1 লাফে 46% বৃদ্ধি পেয়েছে লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির দাম। পাশাপাশি 13% অর্থাৎ ব্যারেল প্রতি $82-এরও বেশি বেড়ে বিশ্ববাজারে আকাশ ছুঁয়েছে তেলের দাম। সংকট যদি 1 বছরের চেয়েও দীর্ঘস্থায়ী হয়, তখন অন্য কোনো উপায়ে এই 20% গ্যাসের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়বে। এশিয়া এবং ইউরোপ দুই অঞ্চলেই গ্যাসের দাম আকাশচুম্বী হবে। এদিকে চড়া দামে গ্যাস কিনতে অপারগ পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো এশিয়ার উন্নয়নশীল দেশগুলো। চরম ক্ষতির মুখে পড়বে জাপান, এমনকি আগে থেকেই নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়াও। হরমুজের পথে বিশ্বের 1/5 বা 20% জ্বালানি সরবরাহ করে মধ্যপ্রাচ্যের 2 দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত, যার মূল আমদানিকারক জাপান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো দেশগুলো। জানা গেছে এশিয়ার দেশগুলোর কাছে প্রায় 82% এলএনজি রপ্তানিকারক কাতারের পাশাপাশি বন্ধ হয়েছে দৈনিক 5.5 লাখ তেল শোধনকারী সৌদি আরবের গুরুত্বপূর্ণ কয়েকটি শোধনাগার। বিশ্লেষকদের মতে সংঘাত পরিস্থিতির জেরে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ কমতে থাকলে চরম বিপর্যয়ের মুখে পড়বে এশিয়ার বেশিরভাগ দেশ। আমার ধারণা, এই যুদ্ধে আমরা এমন এক নজিরবিহীন সংকটের দিকে এগুচ্ছি যা রাশিয়া ইউক্রেন সংঘাতের চেয়েও ভয়াবহ হতে পারে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় এই পরিস্থিতি চলতে থাকলে ভয়াবহ অর্থনৈতিক সীমাবদ্ধতা ও জ্বালানি সংকটে জর্জরিত হতে যাচ্ছে এশিয়া। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও পশ্চিম আফ্রিকার গ্যাস আমদানি করতে তীব্র প্রতিযোগিতা শুরু হতে পারে এশিয়ার দেশগুলোর মাঝে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ডিজিটাল সার্বভৌমত্বের পথে হাঁটতে চায় সরকার। উদ্যোক্তাদের প্রস্তুতিও রয়েছে, কিন্তু নীতি সহায়তার অভাবে হোঁচট খাচ্ছে। তারা বলছেন যে রহস্যজনক কারণে বেসরকারি সাবমেরিন কেবল স্থাপনের কাজ আটকে রেখেছিল অন্তর্বর্তী সরকার, ঠিক যার কারণে ব্যান্ডউইথ আমদানিতে নির্ভরতা বাড়ছিল। সংশ্লিষ্টরা বলছেন যে তথ্য প্রযুক্তি খাত স্বনির্ভর করার লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তা বান্ধব কাঠামো প্রয়োজন। ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। নির্বাচনী ইস্তেহারেও দেয়া হয়েছে প্রতিশ্রুতি। তবে এ খাতের বাস্তবতা ভিন্ন। প্রতিনিয়ত বাড়ছে ব্যান্ডউইথের ব্যবহার। চাহিদার 50%ই ভারত থেকে আমদানি করা হচ্ছে। এজন্য প্রতি বছর গুনতে হচ্ছে 750 কোটি টাকার বেশি মূল্যবান বৈদেশিক মুদ্রা। ডিজিটাল সার্বভৌমত্বের প্রথম পদক্ষেপ হওয়া উচিত হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি লোকাল ইনভেস্টর দিয়ে তৈরি করে ফেলা। যদি বর্তমান সরকার যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, আমরা খুবই দৃঢ় বিশ্বাসী যে এই বছরের মধ্যভাগে জুন জুলাইয়ের মধ্যে আরও 3টা সাবমেরিন কেবল তাদের সার্ভিসে আসা সম্ভব। ব্যান্ডউইথের উপর বিদেশ নির্ভরতা কাটাতে বেসরকারি সাবমেরিন কেবল স্থাপনের জন্য লাইসেন্স দেওয়া হয় 3টি প্রতিষ্ঠানকে। 600 কোটি টাকা বিনিয়োগ করে সিঙ্গাপুর থেকে মায়ানমার পর্যন্ত জলসীমায় কেবল স্থাপনের কাজও শেষ হয়েছে। তবে রহস্যজনক কারণে বাংলাদেশ জলসীমায় কেবল স্থাপনের জন্য জাহাজ প্রবেশের অনুমতি মিলছে না। 5টা মন্ত্রণালয় বা সংস্থা থেকে অলরেডি অনুমোদন পেয়ে গেছি, বাট 4টা জায়গা থেকে আমরা আসলে এখন পর্যন্ত অনুমোদন পাই নাই। আমাদের অ্যাপ্লিকেশনের সময় প্রায় 1 বছরের উপর অতিক্রান্ত হয়ে গেছে। তো এখনো আমরা কোনো
যেহেতু 4টা মন্ত্রণালয় বা সংস্থা থেকে এখনো পজিটিভ কোনো রেসপন্স পাই নাই, আমরা আসলে এই কাজটা এখন শুরু করতে পারছি না। নানান জটিলতায় রাষ্ট্রায়ত্ত তৃতীয় সাবমেরিন কেবলের সেবা প্রাপ্তি পিছিয়ে গেছে। বেসরকারি উদ্যোক্তারা বলছেন, দ্রুত নীতি সহায়তা দিলে বেসরকারি 3টি সাবমেরিন কেবলের মাধ্যমে আরও 50,000 জিবিপিএস ব্যান্ডউইথের সরবরাহ পাবে বাংলাদেশ। ইন্টারনেটের মূল্য প্রায় 30 থেকে 40% ডিডাক্ট করা সম্ভব। তার মানে এখন গ্রামে গঞ্জে প্রান্তিক পর্যায়ের একটা গ্রাহক যে 10 MBPS এর ব্যান্ডউইথের একটা ইন্টারনেট ব্যবহার করছেন কিংবা 20 MBPS এর যে প্যাকেজগুলি ব্যবহার করছেন, ওনারা সমপরিমাণ টাকা খরচ করে 100 to 100 MBPS এর ইন্টারনেট ব্যবহার করতে পারবে। বেসরকারি সাবমেরিন কেবলের সেবায় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই বলে দাবি করেন উদ্যোক্তারা। ট্রাস্টের যে একটা পারসেপশন, আনট্রাস্টেড কেবল কিনা, এই পারসেপশনটাকে ব্রেক করার জন্য আমরা অলরেডি 3 কনসোর্টিয়াম মেম্বার আমরা কিন্তু একটা ইউরোপিয়ান প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আমরা এখানে যে অ্যাক্টিভ ইকুইপমেন্টটা ইউজ করব ফর ট্রান্সমিটিং ডেটা, সেটা কিন্তু ইউরোপিয়ান প্রতিষ্ঠানের, তো যারা হচ্ছে ট্রাস্টেড। টেলিজিওগ্রাফির পূর্বাভাস বলছে 2027 সালে বাংলাদেশের ব্যান্ডউইথের চাহিদা বেড়ে দাঁড়াবে 25,000 জিবিপিএস এর বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঈদ শুধু নতুন পোশাকেই সীমাবদ্ধ নয়, উৎসবের রং ছড়িয়েছে গৃহসজ্জাতেও। পর্দা থেকে টেবিল ম্যাট, শোপিস থেকে ফেরারি লাইট, সব মিলিয়ে জমজমাট হোম ডেকোরের বাজার। অতিথিদের সুন্দর এবং পরিপাটি এবং নান্দনিক ঘরে স্বাগত জানাতে ব্যস্ত সময় পার করছেন এখন নগরবাসী। রাজধানীর শপিং মলগুলোতে এখন উৎসবের আবহ। পোশাকের পাশাপাশি নজর কাড়ে গৃহসজ্জার সামগ্রীও। বিছানার চাদর, পর্দা, সোফা ও কোশন কাভার, কার্পেট, শোপিস, সবকিছুতেই ঈদের পরশ। ঘরের নান্দনিকতার ছোঁয়া আনতে কৃত্রিম ফুলের দিকেও ঝুঁকছেন ক্রেতারা। চাঁদতারা নকশা, আরবি ক্যালিগ্রাফির ফ্রেম, লণ্ঠন কিংবা ফেয়ারি লাইট, সব মিলিয়ে দোকানগুলো ছড়াচ্ছে বাড়তি আলো। অনেকেই বসার ঘরকে ভিন্নভাবে সাজাতে চান, কেউ আবার ডাইনিং স্পেসে আনছেন পরিবর্তন। কারণ ঈদ মানেই অতিথি, তাই স্বাগত জানানোর স্থানটি আরও পরিপাটি করতে সবার আগ্রহ। পুরানো থাকার পরেও আমরা নতুন জিনিস কেনার আগ্রহ পোষণ করি, যার জন্য কুশন কভার, বেড কভার, প্রতিটা জিনিসই আমার থাকে। নিজের কাছে ভালো লাগা, এজন্য আমরা ঘরটা সাজাতে আসি, এজন্য এখানে ফুল কিনতে আসলাম। এখানে অল্প রেডি পাওয়া যাচ্ছে। বেডশিট নিয়েছি, তারপরে পিলো নিয়েছি, পিলো কভার নিয়েছি, এই আর কি। লাস্ট মোমেন্টে ফ্লাওয়ার ভ্যাস বা শোপিস, এগুলি তো ঘর ভর্তি তো আছে, তারপরেও অ্যাডিশনালও নেওয়া হয়। ঘর সাজাতে আগ্রহী পরিবারের ছোট সদস্যরাও। কেউ বেছে নিচ্ছে কুশনের রং, কেউ ঘরের শোপিস। পরিবারের সবার অংশগ্রহণই নিশ্চিত হচ্ছে উৎসবের আনন্দ। আমি বিভিন্ন রকমের ফুল কিনতে চাই, দেয়ালের ওয়ালমেট লাগাতে চাই। ঈদ মানে আনন্দ, ওগুলো তো একটু আনন্দ ফিল হয় যে না নতুন নতুন করে সাজাবো, সুন্দর করে সাজাবো। পুরান বছরের ভাইবটাকে চেঞ্জ করে নতুন একটা ভাইব আসে, এটা আমাদেরকে আবার নতুনভাবে সামনে আগা যেতে হেল্প করে। নগর জীবনে ঈদ নিয়ে আসে আনন্দমাখা মুহূর্ত। বিক্রেতারাও বলছেন এ সময় ডেকোর আইটেমের চাহিদা বাড়ে কয়েক গুণ। বিছানার চাদরের আইটেম, এই আইটেমগুলো এখন রেডিমেড আইটেমটা সবচেয়ে বেশি চলতেছে। ঈদ উপলক্ষে সবাই বেড সাজানোর জন্য নিতেছে। কেনাকাটার সময় এখন শুরুতে কাস্টমার কম ছিল, এখন বাড়ছে। শৌখিন মানুষ যারা আছে তারা শৌখিনতার জন্য নেয়। চোখের সৌন্দর্য, এটা চোখের ক্ষুধা। রোজার 10 দিন একটু খারাপ যায়, 10 দিন মানে 10 রোজার পর থেকে আমাদের বেচা বিক্রি আগের মতনই চলে। আমাদের এখানে সব কালেকশনই চলে, যেহেতু সবগুলো ডেকোরেশন পিস যে যার চাহিদা মতো নিচ্ছেন। কেউ ক্যান্ডেল স্ট্যান্ড নিচ্ছেন, কেউ ফুলদানি নিচ্ছেন, কেউ ডেকোরেশন পিস নিচ্ছেন শোপিসের জন্য। শুধু গৃহসজ্জা নয়, ক্রেতাদের এই ব্যস্ততা যেন ভালোবাসা আর অতিথি আপ্যায়নেরও প্রতিচ্ছবি। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। হিলি স্থলবন্দরের গুদামে স্তূপ হয়ে পড়ে রয়েছে ভারত থেকে আসা শত শত টন আমদানিকৃত পণ্য। তবে এসব পণ্য সচল বাণিজ্যের অংশ নয়, দীর্ঘ 16 বছর ধরে রয়েছে খালাসের অপেক্ষায়। আইনি জটিলতায় পড়েছে কাস্টমস কর্তৃপক্ষ, বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। বাইরে পণ্যবাহী ট্রাকে দীর্ঘ জট থাকলেও হিলির স্থলবন্দরের ভিতরে চিত্রটা একদম ভিন্ন। গুদামগুলোতে পাহাড় সমান স্তূপ হয়ে আছে ভারত থেকে আসা শত শত টন আমদানিকৃত পণ্য। তবে এগুলো কোনো সচল বাণিজ্যের অংশ নয়।
বরং গত 16 বছর ধরে এখানে জঞ্জাল হয়ে পড়ে আছে কোটি কোটি টাকার সম্পদ। মাল গোডাউন ভর্তি হয়ে থাকতেছে, মাল নামার জায়গা হচ্ছে না। মালটা তাড়াতাড়ি অকশনে যদি মানে সেল করে তাহলে তাড়াতাড়ি গোডাউনটা খালি হয়ে যায়। কাস্টম কয় মাল আনলোড করতে লাগবে, আনলোড করার পর লোড দিতে হবে বাংলা গাড়িতে। তো আনলোড যে করব গোডাউনে, ওয়ার হাউসে তো জায়গা নাই। 2-4-5 বছর রয়ে যাচ্ছে পোর্টে, সেই মালগুলোর ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে। সেটা না হচ্ছে দেশের কাজে লাগতেছে, না হচ্ছে ইম্পোর্টারের কাজে লাগতেছে, সম্পূর্ণ টাকাটাই আমাদের ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। কাপড়, প্রসাধনী থেকে শুরু করে ছোট বড় নানা মেশিনারিজ কিনে এই তালিকায়। আমদানিকারকদের সাথে আইনের লড়াই আর আমদানি জটিলতায় এসব পণ্যের খালাস প্রক্রিয়া থমকে আছে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় অধিকাংশ পণ্যের গুণগত মান নষ্ট হয়েছে। পিছনে যতগুলো মালামাল দেখতেছেন, এই মালামালগুলো সবগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে। সামনে ওই পাশে আছে, ওই পাশে আছে, বিভিন্ন সাইডে মালামাল দীর্ঘদিন পড়ে আছে। এ বিষয়ে কাস্টমসকে একাধিকবার বিভিন্ন সময় চিঠি দ্বারা বিভিন্নভাবে, মৌখিকভাবে চিঠি দ্বারা বিভিন্নভাবে জানানো হয়েছে, কিন্তু তারা এ বিষয়ে কোনো তারা আগ্রহ দেখায় না। পণ্যগুলো সঠিক সময় নিলামে তোলা সম্ভব হলেও সরকার পেত কোটি কোটি টাকার রাজস্ব। অথচ এখন রাজস্ব তো দূরে থাক, বন্দর কর্তৃপক্ষ এসব পণ্য থেকে প্রাপ্ত নিয়মিত মাসুল থেকেও বঞ্চিত হচ্ছে। তবে দীর্ঘদিনের এই স্থবিরতা কাটাতে এবার নড়েচড়ে বসেছে কাস্টমস কর্তৃপক্ষ। দীর্ঘ আইনি বাধা কাটিয়ে শীঘ্রই পণ্যগুলো নিলামে তোলার প্রক্রিয়া চলছে। আমরা ইতিমধ্যে একটা মিটিং করেছি যে এগুলো কি ইনভেন্টরি করা আছে কিনা, তালিকা করা আছে কিনা। ইতিমধ্যে আমরা সেই তালিকা পেয়ে গেছি। তো আমরা আশা করতেছি এই প্রক্রিয়া শুরু করে আমাদের নিলামের এবং ধ্বংসের পুরো প্রক্রিয়া শুরু হয়ে যাবে ঈদের পরে। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত এই নিয়ম প্রক্রিয়া সম্পন্ন হলে প্রাণ ফিরবে বন্দরের গুদামগুলোতে। শাহদিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের এই মুহূর্তের আপডেট আছে। কিন্তু ঢাকা শেয়ার বাজার বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সার্বিক সূচক ইতিমধ্যে কিন্তু 4 পয়েন্টের মতো বেড়েছে এবং 5329 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। ডিএসসি সূচক সেটিও 1 পয়েন্টের বেশি বেড়েছে, সেটিও 1065 পয়েন্টে রয়েছে। থার্টি সূচক সেটি 4 পয়েন্টের মতো কমে 2045 পয়েন্টে অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে 274 কোটি 55 লাখ টাকার মতো শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 271টির দাম কিন্তু বেড়েছে ইতিমধ্যে, 56টির দাম কমেছে এবং 61টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে এখন পর্যন্ত অরিয়ন ইনফিউশন প্রথম অবস্থায় রয়েছে, সিটি ব্যাংক দ্বিতীয় এবং রবি তৃতীয় অবস্থানটি দখল করে রেখেছে। দর্শক, এই ছিল বিজনেস রোডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।